হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার। আমি তোমাদের জয়দীপ স্যার, ভূগোলের। আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দশম শ্রেণীর রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন সেট 3। তাহলে পড়াশোনা সবার খুব ভালোই চলছে আশা করি। মডেল কোশ্চেন সেটগুলো আমরা ধীরে ধীরে রায় মার্টিন থেকে প্র্যাকটিস করে নেব। নেক্সট কোশ্চেন সেটটা তাহলে আমরা দেখব আজকে। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে আমাদের, ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ হলো নদীর পার্শ্বক্ষয়, ভূমির খাড়া ঢাল, নদীর নিম্নক্ষয়, কোনোটিই নয়। দেখো, যখন ভূমির পার্শ্বক্ষয় শুরু হয় বা নদীর কার্যের প্রভাবে যখন ভূমির পার্শ্বক্ষয় দেখা যায় তখন আমরা দেখেছিলাম ভি আকৃতির উপত্যকা। ভূমির খাড়া ঢাল যখন হয় তখন সেখানে নদীর লাস্ট মানে অন্তিম গতিতে আমরা অনেক সময় খাঁড়ি দেখতে পাই। তাহলে এখানে সঠিক উত্তর হবে আই আকৃতির উপত্যকা যে আমাদের গঠন হয় তা হচ্ছে নদীর নিম্নক্ষয়ের প্রভাবে। নদীর আই আকৃতির উপত্যকা গঠিত হয় কিসের জন্য? নিম্নক্ষয়ের প্রভাবে। পরবর্তী প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো। বহির্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া বলতে বাইরের প্রক্রিয়া, অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরের যে সমস্ত প্রক্রিয়া। আমরা জানি সেই ভূপৃষ্ঠের বাইরের প্রক্রিয়ার যে সম্পূর্ণরূপে যে চালিকা শক্তি, সেই চালিকা শক্তিটা হচ্ছে কে না সূর্য। বহির্জাত প্রক্রিয়ার চালিকা শক্তি হচ্ছে সূর্য। আর এই যে নামগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা এক একটা শক্তি, যে শক্তিগুলোকে কাজ করানোর জন্য একমাত্র মাধ্যম বা শক্তি হচ্ছে সূর্য, চালিকা শক্তি, তাই না? তাহলে এর সঠিক উত্তর সূর্য। পরবর্তী প্রশ্ন আমাদের, নদীর নিম্ন গতিতে বদ্বীপহীন চওড়া ফানেল আকৃতির যে মোহনা তৈরি হয়, নিম্ন গতি অর্থাৎ নদীর নিম্ন প্রবাহে, নদীর নিম্ন প্রবাহে আমরা বদ্বীপ দেখতে পাই। বদ্বীপ বাদ দিয়ে যে চওড়া ফানেল আকৃতির যে মোহনার কাছে তৈরি হয় তার নাম হচ্ছে খাঁড়ি। তার নাম কি না? তার নাম হচ্ছে খাঁড়ি। নেক্সট প্রশ্ন, মহাদেশীয় হিমবাহে দেখা যায়, মহাদেশীয় হিমবাহ দেখা যায়, মহাদেশীয় হিমবাহটা কোথায় দেখা যায়? আমরা দেখো, যখন দেখি দুটো পার্বত্য অঞ্চলের মাঝখানে এখানে যে হিমবাহটা প্রবাহিত হয় একে আমরা বলে থাকি উপত্যকা হিমবাহ। এই পর্বত পাদদেশের নিম্নাংশে যে হিমবাহটা প্রবাহিত হয় তাকে আমরা বলি পাদদেশীয় হিমবাহ। একইভাবে এই যে মহাদেশে যে হিমবাহ দেখা যায়, এই মহাদেশীয় হিমবাহ দেখা যায় আন্টার্কটিকায়। কেন? কারণ আমরা জানি, দেখো এখানে যে বাকি দেশগুলোর নাম রয়েছে, এই প্রতিটা দেশ কিন্তু আমরা যদি ওয়ার্ল্ডের এটা দেখতে যাই, পৃথিবী, যদি আমি এটাকে পৃথিবী বলে কল্পনা করি, তাহলে এই দুটো অঞ্চল পৃথিবীর, এই দুটো এরিয়াতে আমরা কি দেখি? সারা বছর এগুলো তুষার আবৃত থাকে, তাই না? এই সারা বছর তুষার আবৃত হওয়ার জন্য এখানে যে আন্টার্কটিকা মহাদেশ থাকে, সেই মহাদেশের সম্পূর্ণ অংশটাই কি রয়েছে? বরফ আবৃত রয়েছে। তাই আমাদের মহাদেশীয় হিমবাহ আমরা লক্ষ্য করি কোথায়? আন্টার্কটিকা মহাদেশে। বাকিগুলো অপশানে হবে না। নেক্সট, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আমরা ভারতের ম্যাপ দেখেছি, ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে সর্বোচ্চ শৃঙ্গ তার নাম হচ্ছে স্যাডেল পিক। দেখো বাকি অপশানগুলোতে এই যে ব্যারেন আইল্যান্ড, নারকন্ডাম, তারপরে তোমার নারকন্ডাম, নামচা বারোয়া, এই জিনিসগুলো, ব্যারেন আইল্যান্ড আন্দামান নিকোবর থেকে একটু দূরে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি, তাই না? ওগুলো সম্বন্ধে আমরা জানি। তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? স্যাডেল পিক। মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলা হয়? মালাবার উপকূলের বালিয়াড়ি, মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলে থেরিস। কি বলে? থেরিস। তাহলে সঠিক উত্তরটা হবে থেরিস। কয়াল, লেগুন, লোয়েস, কয়াল সম্বন্ধে আমরা জানি, এটা কি? এটা হচ্ছে কেরলের যে স্থানীয় লেগুনগুলো, মানে ব্র্যাকেস ওয়াটার লেক যেটাকে আমরা বলি, সেইগুলোকে আমরা বলে থাকি কি? কয়াল। একইভাবে লেগুন হচ্ছে একটা হ্রদ, তাহলে এগুলো উত্তর হবে না, উত্তরটা হয়ে যাবে থেরিস। ভারতের বৃহত্তম সুপেয় জলের হ্রদ, ভারতের বৃহত্তম সুপেয় জলের হ্রদ, দেখো চিল্কা, চিল্কা সুপেয় জলের হ্রদ নয়। কোলের, এটাও সুপেয় জলের হ্রদ নয়। ভেম্বানাদ সুপেয় জলের হ্রদ নয়। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে উলার হ্রদ। উলার হ্রদ, কোন হ্রদ? উলার হ্রদ। পরবর্তী প্রশ্ন দেখো, উত্তর পশ্চিম ভারতের কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত দেখা যায়? উত্তর পশ্চিম ভারত অর্থাৎ ভারতের সেই পাঞ্জাব, হরিয়ানা, থর মরুভূমির যে সাইডটা, ওই সাইডে আমরা কি দেখতে পাই? ওই সাইডে পশ্চিমা বায়ু, ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে বয়ে আসা পশ্চিমা বায়ুর প্রভাবে আমরা এই অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত দেখতে পাই। কি বৃষ্টিপাত? শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাই। তাহলে সঠিক উত্তরগুলো তোমরা একবার ঠিকঠাক করে নেবে। পরবর্তী স্লাইডে যাচ্ছি আমরা। পরবর্তীতে রয়েছে শূন্যস্থান পূরণ। দেখো শূন্যস্থান পূরণে বলেছে যে নদীর তিনটি গতি সুস্পষ্টভাবে বিদ্যমান। নদীতে আমরা কি পড়েছি? নদীর তিনটে গতি থাকে। কটা গতি থাকে? তিনটে গতি। কি কি? উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। আর এই তিনটে গতি যে নদীতে সুস্পষ্টভাবে দেখা যায় তাকে আমরা বলি
আদর্শ নদী, কি বলি? তাকে আমরা বলি আদর্শ নদী। নেক্সট, ড্যাশ ভারতের পূর্ব করিডোরের শেষ প্রান্ত। ভারতের পূর্ব করিডোরের শেষ প্রান্ত, ভারতের পূর্ব করিডোর বলতে ভারতের পূর্ব অঞ্চল, পূর্বাঞ্চলের যে অঞ্চলটা যেখানে আমাদের সেভেন সিস্টার্স রয়েছে, তাহলে সেই পূর্ব করিডোরের যেখানে শেষ প্রান্ত সেটা হচ্ছে ডিব্রুগড়। কি হবে? ডিব্রুগড়। পরবর্তী প্রশ্ন, গ্রানাইট ও নিস শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে ড্যাশ মৃত্তিকার সৃষ্টি হয়। কোন শিলা? গ্রানাইট এবং নিস শিলা, গ্রানাইট শিলা ও নিস শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে লাল মাটি, যেটা সম্পূর্ণ ভারত জুড়ে প্রায় অধিকাংশ অংশেই আমরা লক্ষ্য করে থাকি। পরবর্তী প্রশ্ন, ড্যাশ বালিয়াড়ির দুটি শিং থাকে। আচ্ছা, শিং থাকে কোন বালিয়াড়ির? জানো, শিং থাকে হচ্ছে, আমরা বারখান দেখেছি না, বালিয়াড়িকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করেছিলাম, এক হচ্ছে শিব বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং তির্যক বালিয়াড়ি বা বারখান। তাহলে এই বারখান বালিয়াড়ির শিং দেখা যায়। কি বালিয়াড়ি? বারখান, বারখান। পরবর্তী দেখো, আসামে কালবৈশাখী ড্যাশ নামে পরিচিত। আসাম কালবৈশাখী আমরা দেখেছি ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন নামে, যেমন আমরা পড়েছি কেরল, কেরল রাজ্যের দিকে এই বৃষ্টির জন্য, যে কালবৈশাখী ঝড়ের জন্য আমের চাষ ভালো হয়। কর্ণাটকে কফির চাষ ভালো হয়, তাই কোথাও একে আম্র বৃষ্টি, কোথাও একে বলা হয় চেরি ব্লুজুম বা কফি বৃষ্টি। একইভাবে আসামে একে বলা হয় বারদই ছিলা। কি বলা হয়? বারদই ছিলা। বারদই ছিলা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমঘাট একটি ড্যাশ পর্বত। এখানে একটু কথা বলি। পশ্চিমঘাট হচ্ছে গিয়ে আমাদের একটা ক্ষয়জাত পর্বত, বর্তমানের ক্ষেত্রে ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বত। নেক্সট প্রশ্ন, জুনিফার ও রোডোডেনড্রন ড্যাশ বনভূমির গাছ। এটা হচ্ছে আলপীয়, আলপীয় বনভূমি, আলপীয়। আলপীয় বনভূমি সম্বন্ধে একটু বলি। পাইন গাছ আমরা দেখে থাকি না, সেই রকম আলপীয় বনভূমিতে আল্পস পার্বত্য অঞ্চলের সেখানকার যে বনভূমির গাছ, সেই গাছের মধ্যে হচ্ছে জুনিপার এবং রোডোডেনড্রন। পরের কোশ্চেন, উচ্চ গঙ্গা সমভূমিতে জলাভূমির পলিমাটিকে ড্যাশ বলে। উচ্চ গঙ্গা সমভূমির যে জলাভূমির পলিমাটি, উচ্চ গঙ্গা সমভূমির সূক্ষ্ম যে পলিটা, ওই পলিটাকে আমরা খাদার হিসেবে জানি। তো এটার উত্তরে তোমরা এক খাদার লিখতে পারো। এছাড়াও আমরা পড়েছি এটাকে বেট বলে অনেক জায়গায়, তাই না? বেট বলে, বেট। এখানে বেট উত্তরটাও সঠিক, আবার খাদার উত্তরটাও সঠিক হয়ে যাবে। দেখব পরবর্তী প্রশ্ন আমরা কি বলেছে। নদীর নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। সবার প্রথম প্রশ্ন হচ্ছে ফিওর্ড। প্রশ্ন হচ্ছে ফিওর্ড। কি বলেছে দেখো, ফিওর্ড কাকে বলে? ফিওর্ড আমরা ফিওর্ড কোথায় দেখি? হিমবাহের ক্ষয়কার্যে পার্বত্য অঞ্চলে যখন হিমবাহ ক্ষয়কার্য করে, তখন হিমবাহের সেই পার্বত্য অঞ্চলে ক্ষয়ের দ্বারা, এই যে দেখো চারদিকে পর্বত আমরা দেখতে পাচ্ছি, এই পার্বত্য অঞ্চলে যখন হিমবাহ কোনো একটা জায়গায় সমুদ্রের কাছে এসে মিশে, তখন সেই সমুদ্র গর্ভে মহীসোপান অঞ্চলে, অ্যাকচুয়াল বলতে গেলে সেই মহীসোপান অঞ্চলে যে গর্তটা সৃষ্টি হয়, এবং সেই গর্তের মধ্যে যখন সমুদ্রের জল জমে থাকে, সেটাকে আমরা কি বলে থাকি? ফিওর্ড বলে থাকি। কি বলেছে দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট সমুদ্র জলে নিমজ্জিত উপত্যকাকে বলা হয় ফিওর্ড। কোথায় দেখা যায়? নরওয়ে, গ্রিনল্যান্ড, সুইডেন। অর্থাৎ মহাদেশীয় হিমবাহ যে সমস্ত দেশগুলোতে, যে সমস্ত অঞ্চলগুলোতে আমরা দেখতে পাই, সেই অঞ্চলগুলোতে আমরা ফিওর্ডের উপস্থিতি লক্ষ্য করে থাকি। দেখো পরবর্তী প্রশ্ন, অথবা যে প্রশ্নটা রয়েছে 3 আর 1-এর অথবা, মরু প্রসারণের দুটি কারণ। মরু প্রসারণ বলতে কোন জিনিসটা? মরু প্রসারণ হচ্ছে, দেখো ধরো একটা জায়গায় মরুভূমির অবস্থান ছিল, এরপরে আমাদের বিশ্ব উষ্ণায়ন, গ্রিনহাউস এফেক্ট, এই জাতীয় বিভিন্ন কারণগুলো, জলবায়ু পরিবর্তন, এছাড়াও বায়ুর ক্ষয়কার্য, সঞ্চয়কার্য, এর দ্বারা যখন মরুভূমির বালি ছড়িয়ে এসে পার্শ্ববর্তী অঞ্চলগুলোকেও মরুভূমির মধ্যে গ্রাস করে ফেলে, সেটাকে আমরা বলে থাকি মরু প্রসারণ, তাই না? এই মরু প্রসারণের বর্তমানের যে প্রধান দুটি কারণের কথা বলেছে, কি কি বলেছে দেখো। এক,
মরুভূমির পার্শ্ববর্তী অঞ্চলের বিবেচনাহীনভাবে বৃক্ষছেদন, গাছ কাটার জন্য দিনের পর দিন ভারতের মরুভূমির বিস্তার ঘটছে, আমরা দেখতে পাচ্ছি সে কথা। তাহলে সবার প্রথম বৃক্ষছেদন। পরবর্তী অ্যান্সার হচ্ছে, মানে পরবর্তী পয়েন্ট হচ্ছে এখানকার কি, বর্তমান দিনে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন, যে কথাগুলো আমি তোমাকে একটু আগে বললাম। তাহলে এই দুটো পয়েন্ট আমরা সুন্দর করে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারি 2 নম্বরের জন্য। নেক্সট প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নে কি বলেছে, নুনাটক্স কি? নুনাটক্স, দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, তাই না? আচ্ছা, এই জায়গাগুলোতে বরফে ঢাকা রয়েছে, এই পার্বত্য অঞ্চলের এই যে অংশটা, এই অংশটা এখানে বরফ রয়েছে, কিন্তু এই পর্বত চূড়োগুলো বরফ মুক্তভাবে বেরিয়ে আছে, তাই না? এই বরফ মুক্তভাবে, দেখো কি বলেছে, নুনাটক্স হলো বরফে ঢাকা হিমবাহ দ্বারা বেষ্টিত কোনো পার্বত্য বা শৈলশিলার উন্মুক্ত পাথুরে চূড়া, যার চারপাশে বরফের চাদর, দেখো চারপাশে বরফের চাদর রয়েছে, কিন্তু এই মাঝখানের অংশটা বরফ মুক্তভাবে মাথা চাড়া দিয়ে উঠে আছে। এটাকে আমরা কি বলি? নুনাটক্স বলি। পরবর্তী অথবার প্রশ্ন, সামাজিক বনসৃজন কাকে বলে? সামাজিক বনসৃজন, সামাজিক বনসৃজন অর্থাৎ বনসৃজন বলতে বন যখন লাগানো হয় বা গাছ লাগিয়ে যখন বনভূমি তৈরি করা হয়। সামাজিক বনসৃজন বলতে সমাজের কয়েকজন মিলে, দেখো কি অ্যান্সার দেওয়া রয়েছে, স্থানীয় জনগণ, অর্থাৎ সমাজের মানুষরা সেই স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং ব্যবস্থাপনায় অব্যবহৃত পতিত বা বনভূমি, অব্যবহৃত বা পতিত মানে যে জায়গাটা ব্যবহার আমরা করি না, সেই রকম একটা জায়গায় সামাজিক এবং গ্রামীণ উদ্যোগে যখন কি করা হয়, সেখানে গাছ লাগিয়ে বনভূমি, যেমন তোমরা দেখে থাকবে 5ই জুন বা এই সমস্ত কিছু কিছু ডেটগুলোতে আমরা গ্রামের বন্ধুরা মিলে ক্লাবের তরফ থেকে বা গ্রামের তরফ থেকে কিছু গাছ গ্রামের পতিত এলাকাগুলোতে লাগিয়ে থাকি। এই বিষয়টাকেই আমরা বলি সামাজিক বনসৃজন। কি বলি? সামাজিক বনসৃজন। পারলে তোমরা এখানে কিছুগুলো বৈশিষ্ট্য নিজের রকম করে বানাবে, আমি এটা কাজ দিচ্ছি তোমাদেরকে। নেক্সট দেখো 3-3, বহিবিধৌত সমভূমি বলতে কি বোঝো? বহিবিধৌত সমভূমি, হিমবাহের ক্ষয়কার্য, হিমবাহের ক্ষয়কার্য যখন হচ্ছে তার ঠিক অন্তিম পর্যায়ে, যখন হিমবাহ এবং জলধারা, অর্থাৎ হিমবাহ যেখানে গলতে শুরু করে, সেই হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের প্রভাবে কি হয়, হিমবাহের যেখানে গলে যাচ্ছে, অর্থাৎ পর্বতের একদম পাদদেশীয় অঞ্চলটাতে সেই যে গলে যাওয়া জল, একটা হিমবাহ বেশ কয়েক কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তার লাভ করে, আমরা জানি সেটা, তাই না? তাহলে এত বড় অঞ্চল জুড়ে এতটা এরিয়া নিয়ে বয়ে চলা একটা হিমবাহ যখন গলে যায়, তার জলরাশির পরিমাণ কয়েক গ্যালন হয়, প্রচুর জল হয়, তাই না? তাহলে সেই জলে বহিবিধৌত সমভূমি বলতে বিধৌত, বিধৌত বলতে ধৌত প্রক্রিয়া, অর্থাৎ মনে করো একটা সম্পূর্ণ অংশ রয়েছে, একটা জায়গায় উঁচু নিচু মাটি রয়েছে, সেই মাটিগুলোর উপরে আমি 1 বালতি জল নিয়ে খুব জোরে ঢেলে দিলাম, তাহলে সেই মাটিটা ধুয়ে চলে যাবে, ধুয়ে গিয়ে কি হবে, পুরো এরিয়াটা জুড়ে ছড়িয়ে পড়বে, পড়বে না? এই যে এরিয়াটা জুড়ে ছড়িয়ে যেমন পড়ে, ঠিক একইভাবে হিমবাহ যখন ধীরে ধীরে গলতে শুরু করে, তখন হিমবাহ তার যখন গলন ক্রিয়ার দ্বারা বা সেখানের যে সঞ্চয় কার্যের দ্বারা অল্প অল্প নুড়ি, কাঁকর, বালি, পলি এই সমস্ত কিছু একটা সম্পূর্ণ জায়গার উপরে বিছিয়ে দিয়ে একটা সমান্তরাল ভূমিরূপ তৈরি করে। এটাকে আমরা কি বলি? বহিবিধৌত সমভূমি। পড়ে দেখবে একবার জিনিসটা, নুড়ি পাথর সব কিছু সঞ্চিত হয়ে যে বিস্তীর্ণ সমভূমির সৃষ্টি করে তাকে বলা হয়। যেমন কি ভারতের উত্তর সমভূমি, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এই যে পোত্র নদী, অর্থাৎ কি এই নদীগুলো যখন পার্বত্য প্রবাহ থেকে বয়ে আসছে, তখন সেই নদীগুলো সবার প্রথম হিমবাহ থেকে গলে গলে আসছে, সেই হিমবাহ গলা জলটা সবার প্রথম স্থানে যে সমভূমিটা সৃষ্টি করে, বহিবিধৌত সমভূমি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, নর্মদা ও তাপি নদী পশ্চিম বাহিনী কেন? ভারতের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আগের মডেল সেট 1-এ পশ্চিম বাহিনী নদী এবং পূর্ব বাহিনী নদীর কথা আমরা পড়েওছিলাম। সেখানে দেখো ভারতের যে পশ্চিম বাহিনী নদীগুলো, তার মধ্যে দুটো নাম হচ্ছে গিয়ে নর্মদা এবং তাপি নদী। এই নর্মদা এবং তাপি নদী কি বলেছে, পশ্চিম বাহিনী কেন, কেন এরা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। ভারতের যদি এইভাবে আমি ভারতের একটু নিচের দিকটা আঁকার চেষ্টা করছি, এখানে দেখো এইখানে সমস্ত নদীগুলো আমরা দেখেছি এদিকে চলে এসছে, এদিকে এসছে, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, মহানদী, এই জাতীয় নদীগুলো, কিন্তু দুটো নদী এদিকে আর একটা এখানে, এই দুটো নদী এই বরাবর আরব সাগরে এসে মিশেছে। কোন সাগরে মিশেছে? আরব সাগরে। তাহলে দেখো এদিকে যে নদীগুলো ভারতের বয়ে আসলো, এদেরকে আমরা বলে থাকি ভারতের পূর্ব বাহিনী নদী। একইভাবে এই দিকে বয়ে যাওয়া নদীগুলোকে আমরা বলি পশ্চিম বাহিনী নদী। এই পশ্চিম বাহিনী নদীগুলো পশ্চিম বাহিনী কেন? নর্মদা এবং নিচেরটা তাপ্তি। ঘটনা কি ঘটেছে, এখানে আমরা ভারতের দুটো পর্বতের অবস্থান পাই, একটা হচ্ছে বিন্ধ্য পর্বত, একটা হচ্ছে সাতপুরা পর্বত। তাহলে এই সাতপুরা এবং বিন্ধ্য পর্বতের যে ঢালটা না, এই ঢালটা সাহায্য করে এই নদীগুলোকে এদিকে বয়ে যাওয়ার জন্য, এদেরকে এদিকে আসতে দেয় না।
দেখো এখানে পয়েন্ট দেওয়া রয়েছে আমাদের। নর্মদা ও তাপি নদী মূলত ভূতাত্ত্বিক চ্যুতি বা ফাটল উপত্যকায় রিফ্ট ভ্যালি এরিয়াতে মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই যে বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বতের মাঝের যে রিফ্ট ভ্যালিটা, এই ভ্যালি দিয়ে এই নদীগুলো প্রবাহিত হয়েছে এবং এই অঞ্চলটি পশ্চিমমুখী ঢাল রয়েছে। এই অঞ্চলটা কি হয়েছে? পশ্চিমমুখী ঢাল, অর্থাৎ কি এই যে সমগ্র ভারতের এই সমগ্র অঞ্চলটার ঢাল হচ্ছে এই দিকে হেলানো, কিন্তু এই পার্টিকুলার এরিয়ার ঢালটা হচ্ছে এই দিকে হেলানো। তাহলে এই ঢালের কারণে এই নদীগুলো কি নর্মদা এবং তাপি নদী ভারতের পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। পরবর্তী পূর্বাঞ্চল কি? পূর্বাঞ্চল, পূর্ব বলতে পূর্ব দিকের। এক্ষুনি আমরা ভারতের কথা পড়লাম, দেখো ভারতের এই দিকের বললাম পশ্চিম দিক, তাহলে এইটা পূর্ব দিক। এই পূর্ব দিকের একটা ছোট্ট মানচিত্র তোমাদের এখানে দেওয়া রয়েছে। এই যে পূর্ব দিকের পূর্বাঞ্চল, এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে আমরা কি বলি? এই এরিয়াটাকে আমরা বলি পূর্বাঞ্চল, যেখানে আমরা ব্রহ্মপুত্র নদী দেখতে পাই প্রধান নদী হিসেবে। এছাড়াও এখানে গারো, খাসি, জয়ন্তিয়া প্রভৃতি যে পাহাড়গুলো রয়েছে এবং আমাদের সেভেন সিস্টার্স বলি না আমরা, এখানকার তোমার রাজ্যগুলোকে ভারতের সেভেন সিস্টার্স, সেই সেভেন সিস্টার্স এখানে রয়েছে। দেখো কি বলেছে, পূর্বাঞ্চল বলতে ভারতের উত্তর পূর্বের যে পাহাড়ি অঞ্চলটাকে বোঝায়, অর্থাৎ এইখানে ভারতের যে হিমালয় পর্বত রয়েছিল না, এই হিমালয় পর্বত এই এরিয়াটাতে একটা সিনটেক্সিয়াল ব্যান্ড নিয়েছে। সিনটেক্সিয়াল ব্যান্ড বলতে এইভাবে একটা বাঁকা ভূমি, এই এরিয়াটাকে পূর্বের পাহাড়ি অঞ্চল, ভারতের পূর্বের পাহাড়ি অঞ্চল বলা হয়। এটাকে আমরা পূর্বাঞ্চল নামে দেখে থাকি। কি কি রয়েছে? এটি মূলত পাটকাই, নাগা, মণিপুর, মিজো, ত্রিপুরা পাহাড়ি প্রভৃতি যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো নিয়ে গঠিত এই অঞ্চলটাকে আমরা কি বলে থাকি? পূর্বাঞ্চল বলি। অথবার কোশ্চেনটা দেখো পড়ার, ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। কোন অরণ্য? ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য ফার্স্ট মডেল কোশ্চেনে আমরা অলরেডি পড়েছি, এখানে আরেকবার দেখে নেব বৈশিষ্ট্যগুলো কি। এক, এই উদ্ভিদগুলিতে ঠেসমূল এবং শ্বাসমূল দেখা যায়। ম্যানগ্রোভ উদ্ভিদগুলিতে ঠেসমূল এবং শ্বাসমূল আমরা দেখতে পাই। এছাড়াও কি দেখতে পাই? এছাড়াও দেখা যায় উদ্ভিদগুলিতে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। আমি বলেছিলাম আগের দিন জরায়ুজ অঙ্কুরোদ্গম বিষয়টা কি। কারণ কি, এক, এখানে ঠেসমূল শ্বাসমূল দেখা যায়, তার কারণ হচ্ছে লবণাক্ত মাটিতে উদ্ভিদগুলো শ্বাস নিতে পারে না, তার জন্য এদের শ্বাসমূল দেখা যায়। এবং এই কাদা মাটিতে পড়ে যাবার ভয় থাকে বলে এই উদ্ভিদগুলোর ঠেসমূল দেখা যায়। একইভাবে জরায়ুজ অঙ্কুরোদ্গম হচ্ছে এই লবণাক্ত মাটিতে উদ্ভিদের ফলটা যদি পড়ে না, সেই ফলটা অঙ্কুরিত হতে পারবে না। সেই অঙ্কুরিত হতে যাতে না পারবে না বলে তার জন্য উদ্ভিদটা নিজের মধ্যে একটা অভিযোজনগত বৈশিষ্ট্য নিয়ে এসেছে, সেটা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম, অর্থাৎ ফলটা গাছে থাকার সময়ই এখান থেকে অঙ্কুরোদ্গম হয়ে যায়। পরবর্তী স্লাইড দেখব আমরা কি রয়েছে। আমাদের 3 মার্কের কোশ্চেন এখানে রয়েছে, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন। সবার প্রথম রয়েছে ইয়ারদাং এবং জিউগানের মধ্যে 3টি পার্থক্য। এই জায়গাটা আমি ফাঁকা ছেড়ে দিয়েছি, তার একটা বড় কারণ হচ্ছে এই প্রশ্নটা এবারে মাধ্যমিক এক্সামে এসেছিল। এবারের মাধ্যমিক এক্সাম 2026-এ এসেছিল, তাই এটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, তবু পড়ে রাখবে তোমরা। কেন আমি আরও একটা কারণে দিইনি, তার কারণ হচ্ছে আগের যে ফার্স্ট মডেল সেটে এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের করা রয়েছে, তোমরা একটু ওখান থেকে দেখার চেষ্টা করবে। ইয়ারদাং আর জিউগানের সম্বন্ধে আমি একটু বলে দিই। বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম হচ্ছে ইয়ারদাং এবং জিউগান। একটি কি? ইয়ারদাং কোনটা? ইয়ারদাং হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের প্রভাবে যখন কি হয়, কঠিন এবং কোমল শিলা একটা অঞ্চল, সেই অঞ্চলের মধ্যে এখানে কঠিন শিলা দাঁড়িয়ে আছে, এখানে কোমল শিলা দাঁড়িয়ে আছে। এইভাবে কঠিন শিলা এবং কোমল শিলা যখন অনুভূমিকভাবে এইভাবে অবস্থান করে, এটা কঠিন শিলা, এখানের অংশটা কোমল শিলা, একইভাবে এখানে কোমল শিলা রয়েছে এবং এখানে কঠিন শিলা রয়েছে। তাহলে এই কঠিন শিলা এবং কোমল শিলা যখন উলম্বভাবে অবস্থান করে, তখন কঠিন শিলাটা কম ক্ষয় পায় এবং কোমল শিলাটা অধিক পরিমাণে ক্ষয় পাওয়ার জন্য এই রকমের যে ভূমিরূপটা দাঁড়িয়ে থাকে, একে আমরা ইয়ারদাং বলে থাকি। একইভাবে জিউগানের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে না, জিউগানের ক্ষেত্রে দেখা যায় কি, যখন এই কঠিন শিলা এবং কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করে, অর্থাৎ একটা ভূমিরূপ রয়েছে, সেই ভূমিরূপের এই অংশটাতে কঠিন শিলা, এখানে কোমল শিলা, আবার কঠিন শিলা দিয়ে এই অঞ্চলটা ঠিক এই রকমভাবে দেখতে একটা ভূমিরূপ দেখা যায়। এখানে কঠিন শিলা থাকে, এগুলোতে কঠিন শিলা, এবং এই যে অংশগুলোতে আমরা কোমল শিলা দেখতে পাই। এই ধরনের যে ভূমিরূপটা দেখা যায়, এই ভূমিরূপটাকে আমরা কি বলি? জিউগান বলে থাকি। এদের মধ্যে পার্থক্য এক, এরা কঠিন শিলা কোমল শিলা এখানে উলম্বভাবে অবস্থান করে, এখানে অনুভূমিকভাবে অবস্থান করে। পার্থক্যর আরও কিছু বিষয়গুলো তোমরা উল্লেখ করার চেষ্টা করবে, আগের স্লাইডে অলরেডি দেওয়া রয়েছে, তোমরা দেখতে পেয়ে যাবে ফার্স্ট মডেল কোশ্চেন সেটটাতে। পরবর্তী প্রশ্নটা আমরা দেখব, নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য। নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য কোনটা? এটাও আমরা পড়েছিলাম আগের স্লাইডে, আমাদের অলরেডি মানে ফার্স্ট মডেল কোশ্চেন সেটে এই অনেকগুলো প্রশ্নের উত্তর রিপিটেড দেওয়া রয়েছে আগেই। নদী উপত্যকা বলতে নদীর ক্ষয়কার্যের ফলে নদী যে উপত্যকা অঞ্চলটা তৈরি করে তাকে নদী উপত্যকা বলে,
এবং হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা হিমবাহ যে উপত্যকাটা অর্থাৎ হিমবাহ যে অঞ্চলের মধ্যে দিয়ে চলে যায় সেখানে যে উপত্যকাটা তৈরি হয় তাকে আমরা বলি হিমবাহ উপত্যকা। এই হিমবাহ উপত্যকা দেখো সবার প্রথম বলেছে বিষয়ে উপত্যকার কি বলেছে, এবড়ো খেবড়ো পার্বত্য অঞ্চলে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষায় নিম্নক্ষয় বেশি হয় বলে উপত্যকাটা কেমন হয়, আই আকৃতির মতো বা ভি আকৃতির মতো হয়। তাহলে এখানে ভি আকৃতির মতো বা আই আকৃতির মতো উপত্যকাটা হয়। কোন উপত্যকা, নদী উপত্যকা। এদিকে দেখব হিমবাহ উপত্যকার ক্ষেত্রে হিমবাহ উপত্যকার নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয়। একটা হিমবাহ একটা নদী একটা অঞ্চলের মধ্যে দিয়ে সংকীর্ণভাবে যেতে পারে, তাই জন্য সে আই আকৃতির বা ভি আকৃতির উপত্যকা গঠন করে। একইভাবে একটা হিমবাহ যখন প্রবাহিত হয় তখন একটা সমগ্র অঞ্চল জুড়ে অনেকটা এরিয়া নিয়ে প্রবাহিত হয়, ফলে এখানে আমরা দেখতে পাই এইভাবে একটা ইউ আকৃতির মতো বিশাল বড় উপত্যকার সৃষ্টি হয়। এখানে ছিল ভি আকৃতির উপত্যকা বা আই আকৃতির উপত্যকা, আর এই অঞ্চলে দেখতে পাই আমরা কি উপত্যকা, এই অঞ্চলে আমরা দেখতে পাই ইউ আকৃতির বিশাল উপত্যকা, এটাকে বলা হচ্ছে হিমবাহ উপত্যকা। পরে কি এই যে উপত্যকা দুটো, এই দুটো উপত্যকা দেখা যায় কোথায়, এক শুষ্ক মরু অঞ্চল আর তীরতুষার অঞ্চল বাদ দিয়ে বাকি পৃথিবীর সমগ্র অঞ্চলে। কারণ কি আমরা দেখেছি পৃথিবীর সমগ্র অঞ্চলে নদীর ক্ষয়কার্য আমরা লক্ষ্য করে থাকি। পৃথিবীর প্রায় 70%-এরও বেশি অঞ্চলে আমরা নদীর ক্ষয়কার্য দেখি। এদিকে হিমবাহের ক্ষয়কার্য শুধুমাত্র কিছুগুলো জায়গা, এক উচ্চ পার্বত্য অঞ্চল, দুই তোমার উচ্চ অক্ষাংশীয় অঞ্চল, পৃথিবীর যে একদম মাথার দিক তুলে দুটো পোল এরিয়ায় সেই পোলার এরিয়াগুলোতে দেখতে পাই। তাহলে হিমবাহ উপত্যকার জায়গাটা কম, কাজটা কম, এই অঞ্চলটার এই উপত্যকাগুলো এত বেশি দেখা যায় না, আর পুরো পৃথিবী জুড়ে এই উপত্যকাগুলো দেখা যায়। পরে দেখো সাধারণত নদী উপত্যকার দীর্ঘ হয়, অর্থাৎ একটা নদী পার্বত্য অঞ্চল থেকে কত দূর পর্যন্ত উপত্যকা তৈরি করে এসে সমুদ্রে মেশে, তাহলে এই যে সমগ্র যে অঞ্চলটা একটা বিশাল অঞ্চল, তাই না, এই সমগ্র অঞ্চল জুড়ে তৈরি হয় বলে এই উপত্যকাটা কি হয়, অত্যন্ত দীর্ঘ এবং লম্বা হয়। একইভাবে এই হিমবাহ উপত্যকা বেশি দীর্ঘ হয় না, কেন, উচ্চ পার্বত্য অঞ্চলে বা উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে, আমি উচ্চ পার্বত্য অঞ্চলের কথাটা বলছি আগে, উচ্চ পার্বত্য অঞ্চলে যখন একটা হিমবাহ থাকে সেই হিমবাহটা যখন পর্বত ছেড়ে নিচে নামা মাত্র সে ধীরে ধীরে কী হয়, গলতে শুরু করে, ফলে এই উপত্যকাটা সেরকম দীর্ঘ হয় না, তাই তো। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখব আমরা, কি বলেছে, মালনাদ ও ময়দান কি, মালনাদ এবং ময়দান। আচ্ছা এখানে একটা ছবি দিয়ে থাকার কথা নেই, যাই হোক ছাড়ো। মালনাদ ও ময়দান, মালনাদ বলতে কি দেখো বলেছে কর্ণাটক মালভূমির ভৌগোলিক বৈশিষ্ট্যের ভিত্তি থেকে দুভাগে ভাগ করা হয়। কর্ণাটক মালভূমি ভারতের এই যে নিচের অঞ্চলটার যদি আমি কথা বলি, এই অঞ্চলটাতে ডেকান ট্র্যাপ মালভূমি অঞ্চল রয়েছে এই সমগ্র অঞ্চলটা জুড়ে। এখানে এই যে অঞ্চলটা কিছুটা রয়েছে, এখানের যে মালভূমিটা এটাকে কর্ণাটক মালভূমি আমরা বলে থাকি। এই কর্ণাটক মালভূমির দুটি ভৌগোলিক এলাকায় বিভক্ত, এক কি বলেছে ঘন অরণ্যের পাহাড়ি অঞ্চল মালনাদ এবং পূর্ব দিকের অপেক্ষাকৃত সমতল ও শুষ্ক অঞ্চল ময়দান নামে পরিচিত। হ্যাঁ, অঞ্চলটি ময়দান নামে পরিচিত। মালনাদ শব্দের অর্থ কি বললাম, পাহাড়ের দেশ, এবং এখানের যে পাহাড়ি তরঙ্গায়িত সমভূমি গ্রানাইট শিলা দিয়ে গঠিত, এটা হচ্ছে ময়দান। তাহলে মালনাদ আর ময়দান, অর্থাৎ এই অঞ্চলটাতে দেখো এই অঞ্চলটার পূর্ব দিকে অপেক্ষাকৃত সমভূমি অঞ্চল, মানে এইখানে যদি আমি অঞ্চলটাকে এইভাবে ভাগ করে দিই, এর এই অংশটা হচ্ছে ময়দান এবং এই দিকের অংশটাকে বলছি আমরা মালনাদ, তাই তো। দেখো পরবর্তী, ভারতের দ্বীপ অঞ্চলের তিনটি গুরুত্ব লেখো। ভারতের দ্বীপ অঞ্চল বলতে ভারতের এইখানের অঞ্চলটাতে আমরা দেখি লাক্ষাদ্বীপ রয়েছে এবং এই দিকে আন্দামান নিকোবর দ্বীপ এরিয়া রয়েছে। তাহলে এই যে দুটো দ্বীপ অঞ্চল, এই দ্বীপ অঞ্চলগুলোর ভারতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কী, সবার প্রথম ভারতের দ্বীপ অঞ্চল বলতে মূলত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ অঞ্চল, যে দুটো অঞ্চলের কথা আমি তোমাদেরকে বললাম, ঐতিহাসিক এবং সমস্ত দিক দিয়েই ভারতের এর গুরুত্ব রয়েছে। সবার প্রথম এই দ্বীপ অঞ্চল ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনকে বাড়ায়, EEZ এক্সক্লুসিভ ইকোনমিক জোন, অর্থাৎ প্রতিটা দেশের নিজের সমুদ্র এরিয়া, ভাবো প্রত্যেকটা দেশের নিজের সমুদ্র এরিয়া কিছু নটিক্যাল মাইল পর্যন্ত এরিয়া থাকে, যে এরিয়াটার মধ্যে সেই দেশ তার জাহাজ চালানো, সেই দেশ তার মাছ ধরা, খনিজ উত্তোলন, এই যাবতীয় কাজকর্মগুলো করতে পারে, এই অঞ্চলটাকে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন। যদি এখানে লাক্ষাদ্বীপ না থাকতো তাহলে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন এই এরিয়াটার মধ্যে সমাপ্ত হয়ে হতো, কিন্তু এই এরিয়াটার মধ্যে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন সমাপ্ত হয় না। কারণ কি, লাক্ষাদ্বীপ থাকার জন্য এইখানটায় এতটা বেড়ে যায়, এদিকে আন্দামান নিকোবর থাকার জন্য এই দিকটাও বেড়ে যায়। তাহলে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক যে জোনটা, এই জোনটাকে বাড়িয়ে ফেলে কে, এই জোনটাকে বাড়িয়ে দেয় ভারতের এই দ্বীপ অঞ্চলগুলো, অর্থাৎ বেশি অঞ্চল জুড়ে ভারত খনিজ উত্তোলন করতে পারে,
খনিজ সম্পদ উত্তোলনের সাথে সাথে সামুদ্রিক সম্পদ আহরণও করতে পারে। পরবর্তী পয়েন্ট কি রয়েছে, এই অঞ্চলগুলির জীববৈচিত্র্য বহু জীব সংরক্ষণ করেছে। ভারতের এই যে দুটো অঞ্চল, এখানে লাক্ষাদ্বীপ অঞ্চল এবং এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চল, এই অঞ্চলগুলো প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য আমরা লক্ষ্য করে থাকি। এখানকার জীববৈচিত্র্য খুব রিচ। ভারতের যে কিছুগুলো হটস্পট রয়েছে ছোট ছোট, সেই হটস্পটগুলোর মধ্যে এই অঞ্চলগুলো পড়ে। এখানকার বহু বিলুপ্ত প্রায় জীব আমরা দেখে থাকি, এই জীবগুলো এখানে দেখা যায়। তাহলে এটাও একটা এর কি হয়ে গেল, এই জীববৈচিত্র্য সংরক্ষণের দিক দিয়ে এর এটা গুরুত্ব হয়ে গেল। পরবর্তী পর্যটন শিল্প, লাক্ষাদ্বীপ বা আন্দামান নিকোবর দ্বীপ। লাক্ষাদ্বীপ প্রবাল দ্বীপ আমাদের, তাহলে লাক্ষাদ্বীপের সেখানে প্রবাল দেখার জন্য প্রচুর ট্যুরিস্ট, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকা এখানেও প্রবাল দেখা যায়। এছাড়াও সমুদ্রের যে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে সেসবের জন্য এই অঞ্চলগুলো শিল্প এবং পর্যটন কেন্দ্রের জন্য এক অর্থনৈতিকভাবে গুরুত্ব বয়ে আনে। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, কি বলেছে, এগুলো আমাদের 5 নম্বরের প্রশ্ন। মরু অঞ্চলে গড়ে ওঠা বালিয়াড়ির সচিত্র বিবরণ। মরু অঞ্চলের বালিয়াড়ি, দেখো এখানে দুটো ছবি সর্বপ্রথম দেওয়া রয়েছে এবং এইদিকে একটা ছবি দেওয়া রয়েছে। আমি একটু বলে দিই, বালিয়াড়ি মরু অঞ্চলের সঞ্চয় কার্যের ফলে আমরা বালিয়াড়ির গঠিত হয়। আমরা দেখেছি মরু অঞ্চলে বালিয়াড়িগুলো গঠিত হয় সঞ্চয় কার্যের জন্য। এই বালিয়াড়িকে আমি আগেই বলেছিলাম প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, এক শিব বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, যেটা ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং পরবর্তী হচ্ছে এই যে অর্ধচন্দ্রাকৃত বালিয়াড়ি বা এর নাম হচ্ছে বারখান, যেটা আমরা ফার্স্ট কোশ্চেনে একটা দেখলাম, ওখানে সিং থাকে, তাই না? এই যে দুটো অংশ, এই অংশটা আর এই অংশটা, এই দুটো অংশকে আমরা বলা হয় এই বারখান বালিয়াড়ির সিং থাকে বলে, তাই না? তাহলে এই যে বালিয়াড়িটার কথা আমরা দেখছি, দেখো এই দুটো বালিয়াড়ি। এবারে এই দুটো বালিয়াড়ি বাদ দিয়ে আরও বেশ কিছুগুলো বালিয়াড়ির ছবি তোমরা এখানে দেখতে পাবে। দেখো তাহলে এটাকে যদি ভাগ করে বিস্তারিতভাবে বলি তাহলে কি বলবো, এক মস্তক বালিয়াড়ি, পুচ্ছ বালিয়াড়ি, অগ্রবর্তী বালিয়াড়ি, পার্শ্ব বালিয়াড়ি, পরবর্তী বালিয়াড়ি। এগুলো কোথায় কোথায় দেখো, মনে করো এইটা একটা মরু অঞ্চলের টিলা, কি টিলা, বাতাস দিচ্ছে, বায়ু প্রবাহ হচ্ছে। বালিয়াড়ি কখন তৈরি হয়, বায়ু তার মধ্যে ছোট 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 ধূলিকণা বালিকণাকে বয়ে নিয়ে যাচ্ছে, যখন বায়ুটা বাধা পায় তখন সেই বাধার জন্য তার মধ্যেকার যে লোডটা, মানে যে বালি টালি সব কিছু, সেটাকে সে ফেলে দেয়। ফেলে দিয়ে সবার প্রথম এই জায়গায় একটা বালিয়াড়ি সে গঠন করেছে, এই জায়গায় প্রথমে ফেলেছে, এখানে কিছুটা ফেলেছে, এই দুই সাইডে ফেলেছে, এবং এই মাঝখানে পেছন দিকটায় ফেলেছে, আবার এখানে ফেলেছে। দেখো নাম সঙ্গে সঙ্গে দেওয়া রয়েছে। একদম সামনে এখানে ছিল আমার টিলা, তাই না? এই টিলার দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছে বালিয়াড়ি তৈরির জন্য। এই সামনের যে বালিয়াড়িটা, এটাকে আমরা বলছি অগ্রবর্তী বালিয়াড়ি। টিলার ঠিক সামনে মাথার মতো অংশটাতে, এটাকে বলছি আমরা মস্তক বালিয়াড়ি। এই টিলার পিছনে যেটা থাকছে এই অংশটা, এটাকে আমরা বলছি পার্শ্ব বালিয়াড়ি। দুপাশে যেটা থাকছে পার্শ্ব বালিয়াড়ি, এবং এই পিছনের অংশটাকে আমরা বলছি পুচ্ছ বালিয়াড়ি, এবং একদম শেষে যেটা থাকছে পরবর্তী বালিয়াড়ি। তাহলে এইগুলো তোমরা এর দুটো সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং এই পয়েন্টগুলো একটু খাতায় গুছিয়ে লেখার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে লাইক কমেন্ট করতে ভুলবে না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমরা সময় মতো তোমাদের সব মডেল কোশ্চেন সেটগুলো পরের পর পেয়ে যেতে পারো, তাই না? দেখো পরবর্তী প্রশ্ন দেখছি আমরা, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি 3টি ভূমিরূপ সচিত্রে বিবরণ দাও। 3টি ভূমিরূপ বলেছি নদীর ক্ষয়কার্যের প্রভাবে। এখানে আমরা দেখো আই আর ভি আকৃতির উপত্যকার কথা বলেছি, জলপ্রপাতের কথা বলেছি, এবং মন্থকূপের কথা বলেছি। আমি এখানে লেখাটা বিস্তারিতভাবে তোমাদেরকে দিইনি, তার পরিবর্তে আমি শুধু ছবিগুলো দিয়েছি। কারণ কি, আগের স্লাইডেও আমরা এগুলো ছিল পড়েছি, তো একটু বুঝিয়ে দিই আমি। সবার প্রথম নদীর ক্ষয়কার্য। নদীর ক্ষয়কার্য আমরা কি আগে একটু পড়লাম কি, যে নদী উপত্যকা বা নদীর ক্ষয়কার্য পৃথিবীর প্রায় 70% অঞ্চলে আমরা দেখতে পাই। এই অঞ্চলগুলোতে নদীর ক্ষয়কার্য, অর্থাৎ ক্ষয়কার্য নদী করে কখন, পার্বত্য প্রবাহে, যখন নদীর মধ্যে গতি খুব তীব্র, নদীর জলের প্রবাহ খুব তীব্র, সেই সময় নদী কী করে, ক্ষয়কার্য করে। এই ক্ষয়কার্যের প্রভাবে সবার প্রথম যে ভূমিরূপগুলো নদী তৈরি করে পার্বত্য অঞ্চলে, সেটা প্রথমত হচ্ছে ভি আকৃতির উপত্যকা। অর্থাৎ নদী তার প্রবল বেগের জন্য পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় দুটো যখন একসঙ্গে করে, তখন যে উপত্যকাটা সৃষ্টি করে তাকে আমরা বলছি ভি আকৃতির উপত্যকা। এছাড়াও নদী ক্যানিয়ন বা আই আকৃতির একটা উপত্যকা তৈরি করে, এটা আই আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা। পরবর্তী বলছে জলপ্রপাত, 2 নম্বর ভূমি। জলপ্রপাত কোনটা, যখন কোনো একটা অঞ্চলের ওপর দিয়ে নদীটা বয়ে আস্তে আস্তে হঠাৎ চ্যুতির প্রভাবে হোক, অন্য কোনো কারণে হোক, উঁচু উপর থেকে নিচের দিকে খুব জোরে পড়তে শুরু করে। জলপ্রপাত, জল বলতে নদীর জল, প্রপাত মানে হচ্ছে ওপর থেকে নিচে পড়া। তাহলে যখন নদীর জল ওপর থেকে নিচে পড়তে শুরু করে তখন যে ভূমিরূপটা দেখতে পাই, এটা একটা রিয়েল ইমেজ রয়েছে এখানে,
এটাকে আমরা কি বলি, জলপ্রপাত বলে থাকি। এই জলপ্রপাতের নিচে আর একটা ভূমিরূপ আমরা দেখতে পাই, তাকে আমরা বলি প্রপাতকূপ। এটা নিয়ে লেখার দরকার নেই, তোমরা এটা দিয়ে নোট বানাবে। কি করতে হয় 5 নাম্বার পাওয়ার জন্য? 5 নাম্বারের জন্য এই নোটটাতে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, এক, জলপ্রপাতের একটা সুন্দর সংজ্ঞা, দুটো বৈশিষ্ট্য, একটা উদাহরণ। কি বললাম? একটা সংজ্ঞা, দুটো বৈশিষ্ট্য, দুটো বা তিনটে তোমার ইচ্ছে মতো দিতে পারো, এবং একটা সুন্দর করে উদাহরণ, তার পাশে ছবি দিলে তোমরা 5-এ 5 নাম্বারটা তুলে আনতে খুব সহজে পারবে। পরবর্তী দেখো দেওয়া রয়েছে এখানে মন্থকূপ। মন্থকূপ বলতে দেখো এটা নদী খাত, তাই না? এই যে নদী খাতের মধ্যে দিয়ে যখন নদী প্রবাহিত হচ্ছে, সেই খাতের মধ্যে মন্থকূপ, মন্থ বলতে কি মন্থন করা, মন্থ কথার অর্থ মন্থন করা। যখন ধরো এটা দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, কোনো কারণে ছোট্ট কোনো পলি বা নুড়ি এক কথায় বালির কণা এখানে ভেতরে ঢুকে খুব জোরে ঘুরতে শুরু করে ধীরে ধীরে, তখন এইখানে ঘুরতে 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 হাঁড়ির মতন, দেখো এই যে ভূমিরূপগুলো দেখতে পাচ্ছি আমরা রিয়েল ইমেজে বা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, এই যে হাঁড়ির রকম যে ভূমিরূপটা তৈরি করে, এই ভূমিরূপটাকে আমরা কি বলি? মন্থকূপ। কেন? মন্থন ক্রিয়ার দ্বারা সৃষ্টি এই ভূমিরূপটাকে বলে, তার জন্য এটাকে আমরা বলি মন্থকূপ। পরবর্তী স্লাইড আমরা দেখব কি বলেছে, ভারতের দাক্ষিণাত্য মালভূমির সচিত্র বিবরণ দাও। ভারতের দাক্ষিণাত্য মালভূমি, এই যে ভারতের অংশটা, এটাকে আমরা ভারতের দক্ষিণ ভারত বা ভারতের দাক্ষিণাত্য অঞ্চল বলে থাকি। এখানে ডেকান ট্র্যাপ বলি আমরা অঞ্চলটাকে, তাই না? তাহলে ভারতের এই যে দক্ষিণ ভারতের যে সমগ্র অঞ্চলটাকে আমরা কি বলি? দাক্ষিণাত্য বলি। ভারতের দাক্ষিণাত্য মালভূমির সচিত্র বলতে চিত্র তোমাদের সামনে রয়েছে, এবং বিবরণে কি লেখা রয়েছে দেখো। এক, সবার প্রথম, এটা আগ্নেয় শিলা দ্বারা গঠিত। এর নিচের যে প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে অবস্থান ও সীমানা। অবস্থান সীমানা বলতে আমরা ধীরে 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 এইখান থেকে, যেখান থেকে এই যে নর্মদা নদীর থেকে শুরু করে সাতপুরা বা বিন্ধ্য পর্বত থেকে শুরু করে এদিকে যে সমগ্র অঞ্চলটা, তার একটা অবস্থান এবং সীমানা এখানে দেওয়া রয়েছে। দেখো, উত্তরে বিন্ধ্য এবং সাতপুরা পর্বতমালা, মহাদেব, মৈকাল পাহাড়, এছাড়াও দক্ষিণে নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত রয়েছে আমাদের এই এখানটাতে। তাহলে এখানে এই যে দেখো নীলগিরি পর্বত নাম দেওয়া রয়েছে। তাহলে নীলগিরি পর্বত, এদিকে বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, মহাকাল পর্বত, এই যে মহাকাল পর্বত, এই অংশটা। এছাড়াও কি রয়েছে দেখো, পশ্চিম দিকে পশ্চিমঘাট পর্বত, এখানে আমরা পশ্চিমঘাট পর্বত, এবং এই দিকে আমাদের পূর্বঘাট পর্বত। তাহলে বিন্ধ্য বা সাতপুরা পর্বত, পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত, দক্ষিণে হচ্ছে গিয়ে নীলগিরি পর্বত। এই যে সমগ্র অঞ্চলটা আমরা পেলাম, এই সমগ্র অঞ্চলটাতে আমরা কি বলছি? ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল। ভূপ্রাকৃতির গঠন কীরকম? আমরা একটু আগেই বললাম যে এটা লাভা গঠিত একটা মালভূমি অঞ্চল। তাহলে ভূপ্রকৃতির গঠনের উৎপত্তি কি? লক্ষ লক্ষ বছর আগে যখন ফাটল দ্বারা নির্গত লাভা ম্যাগমা সঞ্চিত হয়ে এই ভূমিরূপটা তৈরি করেছিল। ঢাল কোন দিকে? এই যে অঞ্চলটা আমরা দেখছি না, এর ঢালটা ঠিক এই বরাবর, অর্থাৎ এই দিকটা উঁচু এবং এই দিকটা নিচু, এই পাশটা উঁচু, এই পাশটা নিচু। এখানে ঢালটা তাহলে কি ঢাল? না, এখানে ঢালটা আমরা দেখতে পাই পূর্বমুখী একটা ঢাল, বা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যায় অঞ্চলটা ঢালু। শিলার ক্ষেত্রে এখানে প্রধানত বেসাল্ট শিলা, কারণ কি আমরা প্রথমেই পড়লাম আগ্নেয় শিলা দেখতে পাই। কোন শিলা? আগ্নেয় শিলা। তাই আগ্নেয় শিলা অর্থাৎ বেসাল্ট শিলা আমরা এখানে দেখতে পাই। পরে কি বলেছে দেখো, নদ নদীর ক্ষেত্রে দেখো, এই ছবিটাতে আমরা দেখছি নদ নদীর ক্ষেত্রে আমরা কি দেখছি, এখানে নদ নদীর মধ্যে প্রধান এখানে নর্মদা নদী, তাপ্তি নদী, এছাড়াও এদিক থেকে আমরা যখন দেখব এদিকে বিভিন্ন নদী, কৃষ্ণা, এখানে কাবেরী, এখানে গোদাবরী, এইদিকে আরও মহানদী রয়েছে। তাহলে এই সমস্ত নদীগুলো এর অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে দেখো নামগুলো রয়েছে আমাদের কি কি, নর্মদা, তাপি, এগুলো দুটো পশ্চিম বাহিনীর নদী, এবং পূর্ব বাহিনীর নদীর মধ্যে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই সব নদীগুলো যারা এদিকে প্রবাহিত হয়েছে ভারতের এই অঞ্চলটার এদিকে যারা প্রবাহিত হয়েছে, এরা গিয়ে পড়েছে বঙ্গোপসাগরে, এবং এদিকে পশ্চিম বাহিনী যে নদীগুলো এরা এসেছে আরব সাগরে। মৃত্তিকার জলবায়ু কীরকম? কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় এই অঞ্চলটা, কৃষ্ণ মৃত্তিকা। আগ্নেয় শিলা, বেসাল্ট শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে এই অঞ্চলে যে মৃত্তিকাটা দেখা যায়, এই যে অঞ্চলটা এখানে কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল। এই মৃত্তিকায় কার্পাস চাষ খুব ভালো হয়, আমরা পড়েছি, তাই না? নেক্সট কী আছে দেখো, মৃত্তিকার ক্ষেত্রে জলবায়ু, এখানকার ক্রান্তীয় জলবায়ু। ভারতের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের কিছুটা অঞ্চলে আমরা ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখতে পাই, আবার বাকি অঞ্চলটা ক্রান্তীয় জলবায়ু দেখতে যায়, ভিতরের দিকের অঞ্চলটা। অর্থনৈতিক গুরুত্ব, খনিজ সম্পদ, কৃষির ক্ষেত্রে আমরা বললাম তুলা চাষ এখানে খুব প্রচুর পরিমাণে হয়, এছাড়াও চীনাবাদাম, বাজরা প্রভৃতি চাষ হয়। খনিজ সম্পদের জন্য, যেহেতু আগ্নেয় শিলা দ্বারা গঠিত অঞ্চলটা, তাই খনিজ সম্পদের জন্য এটা খুব রিচ এরিয়া। কি কি হয় দেখো, লোহা, ম্যাঙ্গানিজ, কয়লা, সোনা প্রভৃতি খনিজ সম্পদ আমরা এখানে দেখতে পাই। বিদ্যুৎ, এখানে খরস্রোতা নদী, এই যে নদীগুলো আমরা দেখছি না, এই নদীগুলো প্রত্যেকে খুব খরস্রোতা। এই খরস্রোতা নদীগুলোর জন্য এই অঞ্চলগুলো, এক, তোমার মালভূমি অঞ্চল, যার জন্য নদী খরস্রোতা হয়, মালভূমি অঞ্চলের নদী খরস্রোতা আমরা পড়েছি। তাহলে সেই খরস্রোতা মালভূমি অঞ্চলের নদী
প্লাস নদীগুলোর খরস্রোত, এই জন্য নদী অঞ্চলটাতে কি হয়, সুবিধা হয় জলবিদ্যুৎ উৎপাদনের, বিদ্যুৎ। আচ্ছা, এইটা গেল এখানে। পরবর্তী প্রশ্ন এখানে রয়েছে ভারতের জলবায়ুর 5টি নিয়ন্ত্রক। ভারতের জলবায়ুর 5টি নিয়ন্ত্রক। এখানে ভারতের জলবায়ুর যে 5টি নিয়ন্ত্রকের মধ্যে কি কি? এক, অক্ষাংশ। জলবায়ুর নিয়ন্ত্রক বলতে আগে একটু কথা বলি। জলবায়ুর নিয়ন্ত্রক বলতে কোন জিনিসটা? জলবায়ু, ভারতের জলবায়ু, অর্থাৎ ভারতে আমরা জানি ভারত মৌসুমী জলবায়ুর দেশ, অর্থাৎ মৌসুমী জলবায়ু ভারতকে কন্ট্রোল করে থাকে। নিয়ন্ত্রক বলতে যে যে বিষয়গুলো জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যেগুলোর জন্য ভারতের জলবায়ুতে বৃষ্টিপাতের পরিমাণ, রোদ, ঝড়, এই সমস্ত কিছুটা নিয়ন্ত্রিত হয় এবং সমস্ত কিছুটা সময় মতো আসে, সেটা দেখে নেব। সবার প্রথম অক্ষাংশ। ভারতের মাঝখান দিয়ে যদি আমরা ভারতের এইখানে ছবিটা দেখি, তাহলে ভারতের ঠিক এইরকম যে অঞ্চলটা, এই অঞ্চলটা দিয়ে, এইরকম একটা অঞ্চল দিয়ে ভারতের প্রবাহিত হয়েছে কি, ভারতের এইরকম একটা এরিয়া দিয়ে প্রবাহিত হয়েছে। ভারতের কোন অঞ্চল? দাঁড়াও এক সেকেন্ড, এই অঞ্চলটা একটু দেখাচ্ছি। ভারতের এইখান দিয়ে প্রবাহিত হয়েছে কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখার দু প্রান্তে, অর্থাৎ ভারতের এই দিকটা এবং উপর দিকটা, এই দুটো অঞ্চলে আমরা কি দেখতে পাই? কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হওয়ার জন্য এখানে আমরা দেখতে পাই ক্রান্তীয় জলবায়ু। এখানে একটু অন্যভাবে জিনিসটা এসে গেছে, এটা হবে 23/2 ডিগ্রি নর্থ। ঠিক আছে, তাহলে এই অঞ্চলটা আমরা এখানে দেখতে পাই। ফলে কি হয়? ক্রান্তীয় মণ্ডল দেখা যায়, ক্রান্তীয় অঞ্চল দেখা যায়, ঋতুতে তাপের পরিবর্তন দেখা যায়, আমাদের গ্রীষ্মকাল আসে, শীতকাল আসে, আমরা এই ঋতু পরিবর্তনটা দেখতে পাই। হিমালয় পর্বতের অবস্থান। ভারতের মাথায় হিমালয় পর্বত থাকার জন্য মৌসুমি বায়ু যখন প্রবাহিত হয়, আমরা জানি ভারতের অধিকাংশ বৃষ্টিপাতটা মৌসুমি বায়ুর প্রভাবে হয়, এবং এই মৌসুমি বায়ুর যে বৃষ্টিপাতটা, এটা প্রধানত শৈলক্ষেপ বৃষ্টি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে শৈলক্ষেপ বৃষ্টির জন্য ভারতের মাথায় থাকা হিমালয় পর্বত বাধা দেয় মৌসুমি বায়ুকে, ফলে এর প্রভাবে এই অঞ্চলটাতে পুরো ভারত জুড়ে বৃষ্টিপাত দেখা যায়। এছাড়াও গ্রীষ্মকালে সমুদ্র থেকে আসা যে আর্দ্র বায়ু, তাকেও বাধা দেয় এই পর্বত, ফলে বৃষ্টিপাত হতে দেখা যায়। তাহলে হিমালয় পর্বত ভারতের জলবায়ুতে রোল রয়েছে। এছাড়াও আর একটা রোল রয়েছে, কীরকম? সাইবেরিয়ার যেটা ভারতের উপরে, এশিয়ার একদম সাইডে উপর দিকে রয়েছে, সেখান থেকে যে শীতল বাতাস ভারতের দিকে আসে না, ভারতের যদি হিমালয় পর্বত না থাকতো, তাহলে আমরা দেখতাম ভারতে হয়তো আমাদের অঞ্চলগুলোতে, আমাদের ঘরেতে বরফ পড়তো, কিন্তু ওটা হয় না। কেন? সাইবেরিয়ার যে শীতল বাতাস, সেই শীতের বাতাসকে বাধা দেয় কে? আমাদের এই হিমালয় পর্বত। হিমালয় পর্বত মাঝখানে বেরিয়ার রূপে কাজ করছে, এদিক থেকে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং এদিক থেকে সাইবেরিয়ার শীতল হাওয়াকে আটকাচ্ছে। পরবর্তী দেখব আমরা কি রয়েছে। দেখো, সমুদ্র থেকে দূরত্ব। ভারতের বিভিন্ন অঞ্চলের জলবায়ু বিভিন্ন রকম। কী রকম? এই যে সমুদ্র, এদিকে বঙ্গোপসাগর, এদিকে আরব সাগর, এই অঞ্চলের যে জলবায়ুটা, এই মাঝখানের এরিয়ার জলবায়ুটা সমভাবাপন্ন। কারণ কি? এখানে অল্প শীত, অল্প উষ্ণতা। কারণ কি? এটাকে কন্ট্রোল করে কে? সমুদ্র। সমুদ্রের জল খুব উষ্ণ হয়ে পড়ে না, আবার খুব শীতলও হয়ে পড়ে না, তাই জন্য এই অঞ্চলটাতে আমরা সমভাবাপন্ন জলবায়ু দেখি। আবার সমুদ্র থেকে অনেক দূরবর্তী স্থান, এখানে আমাদের ভারতের দেখা যায় থর মরুভূমি অঞ্চল, তাই না? তাহলে এখানে চরমভাবাপন্ন জলবায়ু। দিল্লি এখানে রয়েছে চরমভাবাপন্ন জলবায়ু। তাহলে এই সমুদ্র থেকে দূরত্বের জন্য ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম জলবায়ুর অস্তিত্ব আমরা পাই। তোমরা নোটটা পড়লে এখানে বুঝতে পারবে। তোমরা প্রত্যেকে কমেন্ট করবে, যদি তোমরা এটা চাও তাহলে পিপিটিটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেওয়ার ব্যবস্থা করা হবে। দেখো, মৌসুমি বায়ু, মনসুন উইন্ড, এই মৌসুমি বায়ু ভারতের জলবায়ুর একমাত্র এবং প্রধান নিয়ন্ত্রক। কেন? ভারতের যে জলবায়ুটার জন্য বৃষ্টিপাত হয়, যে জলবায়ুর জন্য রোদ, বৃষ্টি, ঝড়, যাবতীয় সব কিছু নিয়ন্ত্রণ কী করে? মৌসুমি বায়ু। মৌসুমি বায়ুর আগমন, মৌসুমি বায়ুর প্রত্যাগমন, এই সমস্ত কিছুর উপরে নির্ভর করে ভারতের জলবায়ু। ভারতের জলবায়ু মৌসুমি বায়ু প্রকৃতির, তাই জন্য এই যে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কাকে? ভারতবর্ষকে। মৌসুমি জলবায়ুর একমাত্র প্রধান দেশ হচ্ছে ভারতবর্ষ। উচ্চতার ক্ষেত্রে আমরা দেখেছি ভারতের উচ্চতাযুক্ত অঞ্চলগুলো, অর্থাৎ হাই ল্যাটিটিউড এরিয়া, যেটা তোমার এক দিক দিয়ে কাশ্মীর অঞ্চলটা ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা বেশি, যার জন্য সেখানে শীতল। কারণ কি? আমরা বায়ুমণ্ডলের ধীরে ধীরে উপর দিকে উঠলে তাপমাত্রা কমতে থাকে, তাহলে উপর দিকে উঠলে সেখানে শীতলতা থাকে, তার জন্য ঠান্ডা হয়। আবার যে অঞ্চলগুলোর উষ্ণতা কম, তোমার উচ্চতা কম, সেখানে উষ্ণতাটা বেশি হয়ে যায়। আবার যে অঞ্চলগুলোর উচ্চতা বেশি, সেখানে উষ্ণতাটা কম হয়ে যায়। তাহলে এই যে উচ্চতার দিক দিয়ে ভারতের প্রতি 1000 কিলোমিটারে আমরা জানি এই রেশিওটা আমরা জানি 6.4 ডিগ্রি হারে উষ্ণতা কমতে বাড়তে থাকে। তো এই ব্যাপারটাও ঘটে থাকে। নেক্সট, আচ্ছা, এখানে এতটাই ছিল।
এই জিনিসটা, এই 5টা কোশ্চেন ছিল, 5টা অ্যান্সার ছিল, দেখে নাও একবার সবটা প্রথম থেকে। তাহলে আমরা এখানে শর্ট প্রশ্নগুলো তো আমাদের হয়ে গেছে, লংগুলো তোমরা চাইলে এখান থেকে, আমি সরে যাচ্ছি, এখান থেকে স্লাইডগুলো থেকে তোমরা স্ক্রিনশট করে লেখার জন্য চেষ্টা করতে পারো, বা তোমাদের প্রয়োজন মতো তোমরা এগুলো গুছিয়ে নিতে পারো। তাহলে আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ হচ্ছে। সবাই একটু মন দিয়ে পড়াশোনা করতে থাকো, প্রথম থেকে নিজেদের ধৈর্যটা ধরে রাখো এবং প্রথম থেকে ভালো করে পড়ে যাও, দেখবে সফলতা খুব শীঘ্রই তোমাদের হাতে চলে আসবে।